নতুন বছর নতুন বেশে এবার আমরা বীর রাজপুতদের দেশে রাজস্থান। জায়গাটির নামের মধ্যেই একটা রাজকীয় ব্যাপার পরিলক্ষিত হয়। আর এই রাজকীয়তার রকম সকম প্রাচীনকালে কী রূপ ছিল, বীরত্বের ইতিহাস কিভাবে একটা রাজ্যের পরতে পরতে মিশে আছে, সেটা চাক্ষুষ দর্শন করার জন্যেই এইবার আমাদের রাজস্থান যাত্রা। তো আজ থেকে শুরু করছি নতুন ব্লগ সিরিজ রাজকীয় রাজস্থান, পধারো মারে দেশ। গত বছর অর্থাৎ 2024 সালের দুর্গাপুজোর পরেই আমি আর ইন্দ্র রাজস্থান ঘুরতে গেছিলাম এবং আবারও সেই যাত্রায় আমাদের সঙ্গী ছিল দূর দূরান্তের ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হিমাচল প্রদেশ ট্যুরটির মতনই এই রাজস্থান ট্যুরও একটি গ্রুপ ট্যুর ছিল, তবে আড়ে বহরে সাজে আড়ম্বরে এই ট্যুরটির ব্যাপ্তি বিশাল ছিল। প্রায় 40 থেকে 50 জনের কাছাকাছি সদস্য এবং যাওয়া আসা মিলিয়ে প্রায় 14 দিনের একটা বড় সফর ছিল এই রাজস্থান ট্যুর। আর দূর দূরান্তে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে বাজেটের মধ্যে ভালো হোটেলে থাকা, সর্বোপরি 4 বেলা বাঙালি খাওয়া দাওয়া, সাথে হৈহুল্লোড় আড্ডা, বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলিতে ঘুরতে যাওয়া, তীর্থক্ষেত্র দর্শন, শপিং সব মিলিয়ে ট্যুরের দিনগুলি দেখতে দেখতে কেটে গেছিল। তো আজ থেকে সেই রাজস্থান ট্যুরের স্মৃতিগুলি বিভিন্ন ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের ট্যুর শুরু করেছিলাম বিকানের দিয়ে, তাই আমার রাজকীয় রাজস্থান সিরিজের আজকের ব্লগের পর্ব বিকানের। চলুন তাহলে শুরু করা যাক। আমি আর ইন্দ্রজিৎ রাজস্থানের জন্য রওনা হয়েছিলাম অক্টোবর মাসের 12 তারিখে। আমরা পুনে থেকে 22498 SGNR গঙ্গাসাগর হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস ধরে সরাসরি বিকানের পৌঁছে গেছিলাম এবং গ্রুপের বাকিরা কলকাতা থেকে ট্রেনে বিকানের এসে পৌঁছেছিলেন। এই গঙ্গাসাগর হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র শনিবার করেই পুনে থেকে বিকানেরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 22.5 ঘন্টার কাছাকাছি যাত্রা করে সকালে 6:45 নাগাদ আমাদের ট্রেনটি বিকানের স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এসে থামলো। তারপর মালপত্র নিয়ে আমরা ওভারব্রিজে উঠলাম, কারণ হোটেল যাওয়ার জন্য আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো ধরতে হবে। আমাদের দেশের একদম পশ্চিম প্রান্তের এই রাজ্য রাজস্থান, আর তখন রাজস্থানের পূবের আকাশে সবে ভোরের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছিল। তাই ব্রিজের ওপর দুদণ্ড দাঁড়িয়ে আমরা দুজন একটু প্রকৃতির স্বাদ আস্বাদন করে নিলাম এবং এরপর এসকালেটর চেপে নেমে আসলাম বিকানের স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট গেটে। আমাদের যেই হোটেলটিতে ওঠার কথা ছিল সেটি বিকানের স্টেশনের খুবই কাছে অবস্থিত। স্টেশন থেকে হেঁটে গেলে ওই 10 মিনিট মতো লাগবে পৌঁছাতে। এবার যেহেতু সাথে বড় বড় দুটো ট্রলি ব্যাগ আছে, তাই 100 টাকা দিয়ে অটো ভাড়া করে 5 মিনিটের আগেই পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট হোটেলে, হোটেল মারুধার প্যালেসে। কলকাতা থেকে আসা ট্রেনটি যেহেতু অনেক আগেই বিকানের পৌঁছে গেছিল, তাই গ্রুপের বাকিরা আমাদের আগেই হোটেলে পৌঁছে যান। হোটেল মারুধার প্যালেসে এসে আমরা প্রথমে সঞ্জয়বাবুর সাথে দেখা করি এবং তারপর কিছুক্ষণ অপেক্ষা করে রুমের চাবি নিয়ে চলে যাই আমাদের নির্দিষ্ট রুমে। আর এবার পালা রুম ট্যুরের। অক্টোবর মাসের শেষ দিক হলেও রাজস্থানের তাপমাত্রার পারদ বেশ ভালো রকমেরই ঊর্ধ্বমুখী ছিল, আর তাই দূর দূরান্তের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে মাউন্ট আবু বাদ দিয়ে এই ট্যুরের বাকি সবকটি জায়গার হোটেলেই এসি রুম বুক করা হয়েছিল। আর এই যে আমাদের রুম, লিফটের একদম সামনেই ছিল। এখানে কার্ড সিস্টেমে রুমের দরজা খোলা বন্ধ করা যায় এবং রুমে ছিল একটি কুইন সাইজ বেড, ইন্টারকম, এসি, দেয়াল আলমারি, LED টিভি, জলের জাগ, দেয়াল আয়না আর কাঠের টেবিল। বাথরুমটিও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমে কোমোড এবং 24 ঘন্টা গরম জলের সুবিধাও উপলব্ধ ছিল। এরপর একদম স্নান করে তৈরি হয়ে আমরা চলে গেছিলাম হোটেলের ডাইনিং হলে সকালের জলখাবার খেতে। বিকানেরে যেহেতু মাত্র একদিন আমরা থাকবো, তাই এখানে আমাদের ট্যুর আইটিনারিটা খানিকটা এরকম ছিল। ব্রেকফাস্ট করে আমরা প্রথমে চলে যাব জুনাগড় ফোর্ট দেখতে, তারপর ফোর্ট দেখে এসে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আবার বিকালে যাব ক্যামেল রিসার্চ সেন্টার এবং কার্নিমাতা মন্দিরে। তো সেই প্ল্যান অনুযায়ী গ্রুপের সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে চলে আসলেন ব্রেকফাস্ট করতে। এবং ট্যুরের প্রথম দিনের ব্রেকফাস্টে কী মেনু ছিল জানেন? গরম গরম লুচি, কাবলি ছোলার তরকারি আর লাড্ডু।
ট্রেন জার্নি করে এসেই এতগুলো লোকের জন্য ঝটপট জলখাবারের আয়োজন করে ফেলা, তারপর দুপুরের খাবার, রাতের খাবারের ব্যবস্থা করা এবং ট্যুরের বাকি দিনগুলিতেও একগাল হাসি মুখে একই রকম এনার্জি নিয়ে যারা আমাদের সবার খাবারের ব্যবস্থা করে গেল, তাদের সাথে আপনাদের যদি পরিচয় না করাই তাহলে বিশাল অন্যায় হবে। চলুন তাহলে আপনাদের আলাপ করিয়ে দিই আমাদের রাজস্থান ট্যুরের রন্ধনশিল্পীদের সাথে। প্রথমেই বলবো মহেন্দ্রবাবুর কথা। 2024 সালে হিমাচল প্রদেশ ট্যুরে মহেন্দ্রবাবুর রান্না আমরা খেয়েছিলাম, এক কথায় দারুণ ছিল। এবং রাজস্থান ট্যুরেও আবার উনি রান্নার দায়িত্বে ছিলেন। এবং মহেন্দ্রবাবুর সাথে আরও যারা ছিলেন তারা হলেন শক্তিবাবু, সহদেববাবু এবং মিঠুনবাবু। এনাদের সহযোগিতার জন্য এনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকালের জলখাবার হয়ে যাওয়ার পরে এবার এক প্রস্থ গরম চায়ের পালা। চা খেতে খেতে সবাই যখন হালকা আড্ডার আমেজে মশগুল হয়েছিলেন, সেই সময় আমি এই হোটেলের আনাচে কানাচে একটু ঘুরে দেখছিলাম। হোটেল মরুধর প্যালেসে ওই দিন আমাদের গ্রুপ ছাড়াও আরও একটি বড় বাঙালিদের গ্রুপও চেক ইন করেছিল। এবং এই হোটেলের বেসমেন্টে আরেকটি ডাইনিং হলে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রথম দিকে তো আমি ভুল করে তাদের খাওয়ার জায়গাতেই চলে গেছিলাম, পরে আশেপাশের লোকজনদের দেখে নিজের ভুল বুঝতে পারি। এই হলো হোটেল মরুধর প্যালেসের রিসেপশন এরিয়া। আর ওই কাছের দরজার ওই পাশে আছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। যে কোনো রকমের অনুষ্ঠানের জন্য রেস্টুরেন্টটি ভাড়া করা যায়। রিসেপশনের উল্টো দিকেই আছে লিফট এবং নিচে নামার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নিচে ডাইনিং হলে যাওয়া যায়। আর এই হলো হোটেলের ওয়েটিং লাউঞ্জ। ওয়েটিং লাউঞ্জের ইন্টেরিয়ারে হোটেল কর্তৃপক্ষের রুচির ছাপ পরিলক্ষিত হয়। ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমরা সবাই এবার আমাদের নির্দিষ্ট বাসের জন্য হোটেলের বাইরে অপেক্ষা করছিলাম। বাস ওই সামনেই পার্ক করা হয়েছিল, কিন্তু রোদের তেজ এতটাই বেশি ছিল যে এইটুকু রাস্তাও হাঁটতে আর ইচ্ছা করছিল না। আর এই হলো আমাদের বাস, ফ্রম প্রিন্স বাস সার্ভিস। তো বাসে উঠেই যে যার সুবিধা অনুযায়ী সিটে বসে পড়লাম। বাসটিও বেশ ভালো ছিল, এসি, ফ্যান, অডিও সিস্টেম, জলের বোতল রাখার জায়গা সমেত পুশব্যাক সিট আর লেগ স্পেসও বেশ ভালো ছিল। এবং সাথে অবশ্যই ছিলেন দুজন ভালো ড্রাইভার দাদা। আর এই হলাম আমি, রোদ থেকে বাঁচার জন্য সব রকমের জিনিসপত্র পরে একদম রেডি। তো চললুম এবার আমরা জুনাগড় ফোর্ট। আমরা যাচ্ছি জুনাগড় ফোর্টে, জুনাগড় দুর্গ, যেটা হচ্ছে গ্র্যান্ড স্ট্রাকচার উইথ ইন্ট্রিকেট আর্কিটেকচার। তো সেটা আমরা খুব সুন্দরভাবে দেখবো। ওখানে আমাদের প্রত্যেককে টিকিট কাটতে হবে। ওই টিকিটের সঙ্গেই আমরা গাইড পাবো। টিকিটের যে কস্ট তার সঙ্গে কিন্তু আমরা গাইড পাবো। তার জন্য কি করতে হবে, আমরা যদি সবাই একসঙ্গে থাকি তো আমাদের একজন গাইডেই হয়ে যাবে। ওই টিকিটটা আমরা কাটলেই প্রত্যেকে যার তার সঙ্গেই আমরা গাইডটা পেয়ে যাবো। অক্টোবর মাসের 13 তারিখে ঘড়িতে তখন বাজে সবে সকাল 9:45 মতো, যখন আমি ভিডিওটি শ্যুট করছিলাম। কিন্তু রাস্তার অবস্থা দেখে তখন মনে হচ্ছিল যেন জ্যৈষ্ঠ মাসের ভরা দুপুরবেলায় আমরা ঘুরতে বেরিয়েছি। সেরকম লোকজনও রাস্তায় ছিল না। আমাদের হোটেল থেকে জুনাগড় ফোর্টের দূরত্ব ছিল মাত্র 2 কিলোমিটার মতন। 10 মিনিটের মধ্যেই আমাদের বাস জুনাগড় ফোর্টের সামনে পৌঁছে যায়। এই হলো জুনাগড় ফোর্ট। বাইরে থেকে এরকম দেখতে, তবে ভিতরে ফোর্টের বিস্তৃতি আরও অনেক বেশি। বাস থামতেই আমরা সবাই এক এক করে এখানেই নেমে পড়লাম। এবার একটু হাঁটতে হবে, আর তারপরেই আসবে জুনাগড় ফোর্টের প্রবেশপথ বা এন্ট্রি গেট। তো এখন আমরা জুনাগড় ফোর্ট দেখতে যাচ্ছি। ভেতরে গিয়ে আমরা টিকিট কাটবো। তো টিকিটের সাথে আমাদেরকে গাইডও দেওয়া হবে। তো চলুন যাওয়া যাক। হ্যালো রাজস্থান। এই গেটটার নাম হলো কারণ পোল। আর এখানে আছে হিস্ট্রি, চলুন দেখছি। কারণ পোলের সামনেই এই ফলকে জুনাগড় দুর্গের ইতিহাস সংক্ষেপে লেখা আছে। 1588 সালে মহারাজা রায় সিং জি এই জুনাগড় দুর্গের নির্মাণ করেন। পরবর্তীকালে বিকানেরের তৎকালীন সাংসদ মহারাজা শ্রী করণী সিং জি মহারাজা রায় সিং জি ট্রাস্টকে এই দুর্গটি উপহারস্বরূপ হস্তান্তর করেন এবং বর্তমানে মহারাজা রায় সিং জি ট্রাস্ট এই জুনাগড় ফোর্টের পরিচালনার দায়িত্বে আছে।
কন্ট্রোল, আর এইটা হলো সিকিউরিটি অফিস, আর এইটা হলো দৌলত পোল। আর ওপরে দেখতেই পাচ্ছেন অসাধারণ। কারান পোলের পরে দৌলত পোল পেরিয়ে আমরা দুর্গের ভিতরের অংশে প্রবেশ করলাম। আর এই যে সামনে পোলটি দেখছেন, এটি হলো ফতেহ পোল। আমি এই প্রথমবার রাজস্থানে আসলাম এবং বলতে পারেন প্রথমবার কোনো দুর্গেও আসলাম। রাজস্থানের বিভিন্ন রাজবংশের ইতিহাস, রাজাদের কাহিনী, এগুলির প্রতি ছোটবেলা থেকেই আমার বেশ আগ্রহ ছিল। তাই ট্যুরে যখনই কোনো দুর্গে গেছি সেখানকার গাইডের কাছ থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। রাজস্থানের এক এক জায়গার দুর্গ এক একটি রাজপরিবারের ইতিহাস বহন করে চলেছে। তো জুনাগড় দুর্গ দিয়েই অতীতের সেই সকল গৌরবগাথাকে অনুভব করার প্রয়াস আমরা শুরু করলাম। এই যে জুনাগড় ফোর্টের মধ্যে মন্দিরও আছে। এই মন্দিরটি মা দুর্গার মন্দির এবং এর উল্টো দিকেই আছে গণেশ মন্দির। জুনাগড় ফোর্ট সোম থেকে রবি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং ফোর্টের টিকিট কাউন্টার বিকেল 4:30 অবধি চালু থাকে। দুর্গের ভিতরে প্রাচীনা নামে একটি মিউজিয়ামও আছে। এদিকে গেলে প্রাচীনা মিউজিয়াম পড়বে, লেখা আছে। দুর্গের মধ্যে যে কী আছে সেটা তো ভেতরে গেলে জানতেই পারবো, কিন্তু বাইরে থেকে দুর্গটি দেখতে এত সুন্দর লাগছিল যে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। এবার এখান দিয়ে আমরা ঢুকছি। এই গেট দিয়ে ঢুকে ডান দিকে গেলেই পড়বে টিকিট কাউন্টার। প্রাপ্তবয়স্ক ভারতীয় দর্শনার্থীদের ক্ষেত্রে দুর্গ এবং প্রাচীনা মিউজিয়ামের মিলিত প্রবেশ মূল্য হলো মাথাপিছু 150 টাকা এবং 12 বছরের নিচে ভারতীয় শিশুদের ক্ষেত্রে প্রবেশ মূল্য হলো মাথাপিছু 70 টাকা। বিদেশিদের ক্ষেত্রে প্রবেশ মূল্য কীরূপ হয় সেটি আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। দুর্গের ভিতরের বিভিন্ন ঘর তথা সামগ্রীর ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু ফ্ল্যাশ বন্ধ করে আপনারা মোবাইলে ফটো তুলতে পারবেন। এই যে টিকিট কাটার পর আমাদেরকে এরকম হলুদ আর গোলাপি রঙের কাগজের টিকিট দেওয়া হয়েছিল। সবাই যে যার মতো টিকিট কেটে নিয়ে ভিতরে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে আমাদের গাইডবাবুর জন্য অপেক্ষা করছিলাম। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। রাজস্থানে আসলে বা যে কোনো ঐতিহাসিক ট্যুরিস্ট স্পটে যদি আপনারা ঘুরতে যান, সব সময় আপনাদের বাচ্চাদের স্কুল কিংবা কলেজের স্টুডেন্ট আই কার্ডটি সাথে রাখবেন। অরিজিনাল কার্ডটি রাখা সম্ভব না হলে ডিজিটাল কপি মানে এই আই কার্ডের একটি ছবি মোবাইলে তুলে রাখবেন। কারণ রাজস্থানে অনেক জায়গায় দেখেছি স্টুডেন্ট হলে এন্ট্রি টিকিটের দামের ক্ষেত্রে অনেকটাই ছাড় পাওয়া যায়, যেটাকে স্টুডেন্ট কনসেশন বলে। এবং প্রায় প্রতিটি শহরেই যতগুলি ঐতিহাসিক স্পট আছে যেখানে মানুষজন ঘুরতে যায়, সেখানে টিকিটের দামের ক্ষেত্রে এই ডিসকাউন্ট বা ছাড়টি পাওয়া যায় যদি আপনি স্টুডেন্ট আই কার্ড ক্যারি করেন। তো এবার গাইডবাবু আসলে ওনার সাথে সাথে আমরা সবাই দুর্গের মূল অংশে প্রবেশ করলাম। এই প্রবেশপথটি ঢালু র্যাম্পের মতন। হলুদ রঙের টিকিটের কাগজটি গেটে জমা দিয়ে আমরা জুনাগড় ফোর্টের এই বারমহলের অংশে প্রথমে আসলাম এবং তারপর গেলাম ফোর্টের একটি হল ঘরে, যেখানে গেলে আপনারা এই জিনিসগুলি দেখতে পাবেন। এই যে এই সেই ঘর এবং এখানে রাখা আছে রাজা মহারাজাদের সিংহাসন, কাঠের পালকি, রূপোর পালকি, ঘোড়ার গাড়ি, সে যুগের অস্ত্রশস্ত্র এবং আরও একটি ইন্টারেস্টিং জিনিস, আর সেটি হলো একটি DH-9DE হ্যাভিল্যান্ড মডেলের প্লেন। প্রথম বিশ্বযুদ্ধে বিকানেরের তৎকালীন মহারাজা গঙ্গা সিংজি অংশগ্রহণ করেছিলেন এবং তার কৃতজ্ঞতার স্বরূপ তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে প্রথম বিশ্বযুদ্ধের কিছু স্মারক উপহার স্বরূপ দেওয়া হয়, যার মধ্যে DH-9DE হ্যাভিল্যান্ড মডেলের এই যুদ্ধ বিমানটিও ছিল। 1920 সালের সমুদ্রপথে এই উপহার স্মারকগুলি ভারতে তথা বিকানেরে এসে পৌঁছায় এবং পরবর্তীকালে মহারাজা কর্ণিত সিংজি উপহারপ্রাপ্ত এই বিমানের অংশগুলিকে একত্র করে এই বিমানটির পুনর্নির্মাণ করান এবং বর্তমানে মহারাজা রায়সিংজি ট্রাস্ট এই সকল ঐতিহাসিক সামগ্রীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। এই দুর্গের অন্দরসজ্জা, মার্বেলের দেয়ালের ওপর খোদাই করা বিভিন্ন কারুকার্য, রাজাদের অস্ত্রশস্ত্রের সম্ভার আপনাদেরকে মুগ্ধ করবেই। যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমি আমার তোলা কিছু ছবি এই ব্লগটিতে দিলাম।
চলুন আপনাদেরকে এই দুর্গের ইতিহাসও একটু জানিয়ে দিই। এই জুনাগড় ফোর্টকে আগে চিন্তামণি ফোর্টও বলা হতো। বিংশ শতকের গোড়ায় এই ফোর্টের নাম বদলে হয় জুনাগড় ফোর্ট। রাজস্থানে এটিই একমাত্র দুর্গ যেটিকে পাহাড়ের ওপরে না বানিয়ে সমতলে অর্থাৎ শহরের মধ্যে বানানো হয়েছিল, এবং এই দুর্গের বিশেষত্ব হলো এর স্থাপত্যকলা। লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে তৈরি এই দুর্গের প্রতিটি কোণা নির্মাতার সৃষ্টিশীল রুচি মনস্কতার পরিচয় দেয়। নিচের হলঘরগুলি ঘুরে আমরা এরপর ওপরে আসলাম, আর ওপরের বারান্দা বা ঝাড়কার এই অংশটি এত সুন্দর দেখতে যে আপনার মনে হবে ওখানে দাঁড়িয়েই ঘন্টার পর ঘন্টা ফটো তুলি। আর সত্যিই তাই, সবাই এই বারান্দা বা ঝাড়কাতে এসেই মুগ্ধ হয়ে গেছিল। এইগুলো কাঠের, আর এখানে এই যে এটা হলো জানলা, এর ভেতরে অস্ত্র রাখা হতো। ঝাড়ক হাতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটো সেশন করার পর আমরা সবাই আবার গাইডবাবুর পেছন পেছন রওনা দিলাম এই দুর্গেরই অন্য আরেক অংশে। ওই অংশে একটি খোলা ছাদের মতন জায়গা আছে এবং সেখান থেকে দেখা যায় এই ফোর্টের এই সুন্দর বাগিচাটি। তো এইটা সাদা অংশটা এটা হলো প্যালেস, আর এতক্ষণ আমরা এই যে এদিক দিয়ে ঘুরে এসেছিলাম এটা ছিল ফোর্ট আর মিউজিয়াম। মিউজিয়াম মানে ফোর্টের মধ্যেই বিভিন্ন হলঘরে বিভিন্ন স্মারক সামগ্রী এসব সাজিয়ে বানানো মিউজিয়ামের মতনই কিছু অংশ। তবে এটি কিন্তু সেই প্রাচীনা মিউজিয়াম নয় যার কথা আগে একদম ভিডিওর শুরুতে বলেছিলাম। আর এটি হলো করণ মহলের ভিতরের অংশ, যেটা দেখে একবারের জন্য হলেও মনে হতে পারে যে দেয়ালগুলি সোনা দিয়ে তৈরি। আর এখানেই শিল্পী আলী রাজার সার্থকতা পরিলক্ষিত হয়। মিউজিয়াম ফোর্ট দেখা কমপ্লিট, জুনাগড় ফোর্ট হয়ে গেল দেখা। এবার যাব আমরা প্রাচীনা মিউজিয়াম। জুনাগড় দুর্গের ঠিক বিপরীতেই আছে এই প্রাচীনা মিউজিয়াম, এবং এখানেও যেহেতু ভিডিওগ্রাফি নিষিদ্ধ তাই আপনাদেরকে ফটোর মাধ্যমেই দেখাবো যে ওই মিউজিয়ামে আমরা কি কি দেখেছিলাম। আমরা যাচ্ছি প্রাচীনা মিউজিয়াম, যেটি ঠিক ফোর্টের উল্টো দিকে। শৌখিনতার নিদর্শন হিসাবে সেকালে ব্যবহৃত রাজা মহারাজাদের এবং রাজপরিবারের মহিলাদের আরও কিছু মূল্যবান সামগ্রীর সম্ভার নিয়ে এই প্রাচীনা মিউজিয়ামটি গড়ে উঠেছে। এই চায়ের কাপ প্লেট সব কিন্তু চীনামাটির, এবং এগুলির গায়ে যে সোনালি পরত দেখছেন সেটি আসল সোনা দিয়ে তৈরি। রাজপরিবারের পোশাক আশাকও এখানে আপনারা দেখতে পাবেন। রূপোর কাটলারি সেট, প্রসাধনী সামগ্রী, দামি আসবাবপত্র যেমন খাট, সোফা, চেয়ার, টেবিল, এই সব জিনিসপত্রই খুবই যত্ন সহকারে এই প্রাচীনায় সাজিয়ে রাখা আছে। তো মোটামুটি 2 ঘন্টা মতন সময় লেগেছিল আমাদের এই জুনাগড় ফোর্ট এবং প্রাচীনা মিউজিয়াম ঘুরে দেখতে। এরপর যে রাস্তা দিয়ে ফোর্টে ঢুকেছিলাম সেই একই রাস্তা দিয়ে ফোর্ট থেকে বেরিয়ে বাসে উঠে পড়লাম, এবং ওই 12:30 থেকে 12:45 মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। বাইরে রোদের তেজ ছিল বিশাল রকমের। হোটেলে ফিরতেই প্রাণ জুড়িয়ে গেল। তারপর ওই 1:45 নাগাদ ডাইনিং হলে চলে আসলাম লাঞ্চ করতে। এসে দেখি আমরা কজনই মাত্র বাকি ছিলাম, তো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে বসে পড়লাম খেতে। খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন মিঠুনবাবু আর সহদেববাবু। দূর দূরান্তের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যে কোনো ট্যুরে ঘুরতে আসার একটা বড় এবং গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই সহজপাচ্য সুস্বাদু বাঙালি খাবার খেতে পাওয়া, এবং এই ট্যুরেও তার অন্যথা হয়নি। বিকানেরের হোটেলে ওই দিন দুপুরের মেনুতে কী ছিল চলুন তাহলে বলি। ছিল গরম ভাত, পাতলা মুসুর ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা আর চাটনি, এবং সাথে গন্ধরাজ লেবু। কেমন? খিদে পেয়েছে খুব, খিদের মুখে সিম্পল মেনু ভালোই লাগে বল খেতে। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, অসাধারণ খেতে। বাঁধাকপিটা নিরামিষ, তো ভালোই।
সত্যি বলতে কি এত যে খিদে পেয়েছিল সেটা কিন্তু খেতে বসার আগে অবধি একদমই বুঝতে পারিনি। আমরা যখন খাচ্ছিলাম সঞ্জয়বাবু বরাবরের মতন সব কিছুর তদারকিতে ব্যস্ত ছিলেন, সবার খোঁজ খবর নিচ্ছিলেন। তো খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে আমরা তারপর বিকেলবেলা রওনা হয়েছিলাম ক্যামেল রিসার্চ সেন্টার এবং কর্ণী মাতা মন্দির দর্শনের উদ্দেশ্যে। কিন্তু সেই ব্লগ আসতে চলেছে পরের পর্বে। আশা রাখছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আজকের মতন তাহলে এ পর্যন্তই রইল। পরের ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।